1975 সালের 15ই আগস্ট সে রাত যা বাংলাদেশের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। পরিবারের প্রায় সব সদস্যকে হারালেন শেখ হাসিনা। বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে যে ক্ষত তৈরি হয়েছিল সেটা তার পুরো রাজনৈতিক জীবনকেই প্রভাবিত করেছে। এই একটা ঘটনা তার ভেতরে এমন একটা গভীর অবিশ্বাসের বীজ বপন করে দেয় যা পরবর্তী 4 দশকের রাজনীতিতে প্রতিটি সিদ্ধান্তেই ছায়া ফেলেছে। ক্ষমতার রাজনীতিতে সবাইকে সমানভাবে বিশ্বাস করতে পারেননি তিনি, আর এই কারণেই তার আস্থার বলয়ে প্রবেশ করা ছিল অত্যন্ত কঠিন। 90-এর গণ আন্দোলন, 1/11-এর সেনা সমর্থিত সরকার, 2024-এর গণ অভ্যুত্থান, প্রতিটি রাজনৈতিক সংকটে শেখ হাসিনা দেখেছেন কে পাশে আছে, কে সরে গেছে। এই পরীক্ষাগুলোর মধ্য দিয়েই তৈরি হয়েছে তার বিশ্বস্তদের তালিকা, আর সে তালিকায় প্রথম যে নামটি আসে সেটা অনেকেরই অনুমেয়, কিন্তু সে নামের পেছনের গল্পটা হয়তো অনেকের অজানা। শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত নেতা কে? এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীর মুখে প্রথম যে নামটি আসবে সেটা হলো ওবায়দুল কাদের। কিন্তু এই আস্থার জায়গাটা একদিনে তৈরি হয়নি, বরং বলা যায় একটি বিশাল ঝড়ের মধ্যেও টিকে থাকার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই জায়গাটা অর্জন করেছেন তিনি। 1/11-এর সময়কার ঘটনাটা স্মরণ করুন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতারা গ্রেফতার হন। ওবায়দুল কাদেরও ছিলেন তাদের মধ্যে। সে সময় সেনাবাহিনীর কাছে তার দেওয়া কিছু বক্তব্য এবং জবানবন্দি নিয়ে দলের ভেতরেই শুরু হয় ফিসফিসানি। অনেকে বলেন কাদের সাহেব হয়তো এবার শেখ হাসিনার আস্থা হারাবেন। সমালোচকদের ধারণা ছিল এই ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারে স্থায়ী একটা দাগ ফেলে দেবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। আর এখানেই গল্পটা সত্যি চমকপ্রদ হয়ে ওঠে। ক্ষমতায় ফিরে এসে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে দিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এটুকু হলে হয়তো অনেকেই বলতেন রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে দেওয়া হয়েছে, কিন্তু 2016 সালে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি তুলে দেওয়া হলো ওবায়দুল কাদেরের হাতে, তখন আর কোনো সন্দেহের অবকাশ রইল না। এই পদটি আওয়ামী লীগের মতো একটি দলে কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা বাংলাদেশের রাজনীতি বোঝেন তারা ভালোই জানেন। সভাপতির পরে সাধারণ সম্পাদক, দলের দৈনন্দিন পরিচালনা, সাংগঠনিক সিদ্ধান্ত, মাঠের রাজনীতি সবকিছুর কেন্দ্রবিন্দু এই পদ। এরপর থেকে সরকারের জনপ্রিয়তা কমুক কিংবা বাড়ুক, বিরোধী দলের আন্দোলন হোক কিংবা বিতর্কিত নির্বাচন, প্রতিটি পরিস্থিতিতে দলের প্রধান রাজনৈতিক মুখ হিসেবে সামনে এসেছেন ওবায়দুল কাদের। এমনকি 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরও যখন আওয়ামী লীগের অনেক নেতা হয় নীরব হয়ে গেছেন, নয়তো পরোক্ষভাবে দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা শুরু করেছেন, তখনও শেখ হাসিনার প্রতি আনুগত্যে একটু নড়চড় হয়নি ওবায়দুল কাদেরের। এখনও দলীয় যে কোনো সিদ্ধান্তের প্রশ্নে তিনি নেত্রীর অবস্থানকেই চূড়ান্ত বলে মনে করেন। কিন্তু শুধু ওবায়দুল কাদেরই কি ছিলেন সে আস্থার বলয়ে? মোটেই না, আরও কয়েকজন ছিলেন যাদের কথা হয়তো কম শোনা যায়, কিন্তু যাদের ভূমিকা ছিল সমান গুরুত্বপূর্ণ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরও বেশি। আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতিতে একটি নাম দীর্ঘদিন ধরে প্রচলিত। সংগঠনের কঠিন দায়িত্ব মানে জাহাঙ্গীর কবির নানক। ছাত্রলীগ থেকে রাজনীতি থেকে শুরু করে ধাপে ধাপে উঠে এসেছেন তিনি। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য নেতাদের তালিকায় তার নাম ওঠার কারণটা কিন্তু রাজপথের আন্দোলন বা জনসভার বক্তৃতা না, তার শক্তি ছিল সাংগঠনিক দক্ষতায়। আওয়ামী লীগের মতো একটি বিশাল দল পরিচালনা করা মানে প্রতিনিয়ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামলানো। কোথাও জেলা কমিটি বিভক্ত, কোথাও বিদ্রোহী প্রার্থী মাথাচাড়া দিয়ে উঠছেন, কোথাও অভ্যন্তরীণ গ্রুপিং দলকে দুর্বল করে দেওয়া। এ ধরনের সংকটে বারবার দায়িত্ব দেওয়া হয়েছে এই নানককেই, আর তিনি প্রতিবারই সেই দায়িত্ব পালন করেছেন নীরবে কিন্তু খুবই কার্যকরভাবে। বিশেষ করে 2023 এবং 2024 সালের অত্যন্ত উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড সচল রাখতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তিনি। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা থাকা সত্ত্বেও সে সময় সাংগঠনিক বাস্তবতায় শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য সৈনিকদের একজন ছিলেন জাহাঙ্গীর কবির নানক। এখনও আওয়ামী লীগের পুনর্গঠন বা দলকে নতুন করে সাজানোর প্রশ্নে কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থা তার উপরেই বেশি বলে জানা যায়। তবে এই তালিকায় এমন একজন আছেন যার সঙ্গে শেখ হাসিনার সম্পর্কটা শুধু রাজনৈতিক না, সেটা অনেক বেশি ব্যক্তিগত এবং পারিবারিক। শেখ ফজলুর রহিম করিম সেলিম নামটা শুনলেই বোঝা যায় এখানে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি পারিবারিক বন্ধনেরও একটা মাত্রা আছে। 1975-এর পর শেখ পরিবারে যে কয়জন সদস্য রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদের মধ্যে অন্যতম। পরিবারের প্রায় সবাইকে হারানোর পর শেখ হাসিনার রাজনৈতিক জীবন জুড়ে ছিল অবিশ্বাস, সতর্কতা এবং ষড়যন্ত্রের আশঙ্কা। এমন একটি পরিস্থিতিতে পারিবারিক সূত্রের কাছের একজন মানুষকে বিশ্বাস করাটাই তো স্বাভাবিক। কিন্তু শুধু পারিবারিক সম্পর্কের কারণেই কি শেখ সেলিম এই আস্থার জায়গায় পৌঁছেছেন? দলের ভেতরের অনেকেই বলেন না।
দীর্ঘ রাজনৈতিক পথ চলায় শেখ সেলিম শুধু দলের একজন নেতা হিসেবে না, বরং একজন আস্থাভাজন মানুষ হিসেবেও শেখ হাসিনার পাশে ছিলেন। প্রকাশ্যে রাজনীতিতে খুব বেশি সামনে না এলেও দলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ ছিল খুব কম মানুষের। শেখ সেলিম ছিলেন সেই হাতে গোনা কয়েকজনের একজন। একটু ভেবে দেখুন, একটা দলে যেখানে হাজার হাজার নেতা, সেখানে সরাসরি নেত্রীর কানে কথা পৌঁছানোর ক্ষমতা কতজনের ছিল? এই প্রশ্নের উত্তরেই বোঝা যায় শেখ সেলিমের অবস্থানটা ঠিক কোথায় ছিল। এবার আসা যাক এমন একজন মানুষের কথায়, যিনি এই তালিকার সবচেয়ে ভিন্নধর্মী নাম, সাবের হোসেন চৌধুরী। জনসভায় আগুন ঝরা বক্তৃতা দিয়ে পরিচিত হননি তিনি। তার শক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন তিনি। এবার একটু থামুন এবং ভাবুন, রাজনৈতিক সচিব মানে কি? এটি এমন একটি পদ যেখানে প্রতিদিন প্রধানমন্ত্রীর সবচেয়ে স্পর্শকাতর তথ্য, সিদ্ধান্ত এবং যোগাযোগের মধ্য দিয়ে যেতে হয়। এই পদে কাউকে বসাতে হলে শুধু দক্ষতা যথেষ্ট না, প্রয়োজন হয় অন্ধ আস্থার। আর সে আস্থা অর্জন করেছিলেন সাবের হোসেন চৌধুরী। আন্তর্জাতিক অঙ্গনে বিদেশি কূটনীতিদের সঙ্গে যোগাযোগ রক্ষায় এবং নীতি নির্ধারণী পর্যায়ে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে বহু বছর কাজ করেছেন তিনি। পর্দার সামনে তাকে খুব বেশি দেখা যায়নি, কিন্তু পর্দার আড়ালে তার প্রভাব ছিল অনেক বেশি গভীর। মোহাম্মদ আরাফাত এই তালিকার সবচেয়ে নতুন এবং সবচেয়ে বিস্ময়কর নাম। একটু পেছনে গেলে বোঝা যাবে, মাত্র কয়েক বছর আগেও তিনি ছিলেন টেলিভিশনের টকশোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলা একজন মুখপাত্র। সে সময় তাকে দেখে কেউ ভাবতেও পারেনি যে এত দ্রুত তিনি কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হবেন। কিন্তু ঘটল ঠিক তাই। সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আসা প্রতিটি অভিযোগের জবাব দিতে প্রায় প্রতিদিনই দেখা যেত তাকে। প্রথমে দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান, সংসদ সদস্য, এরপর মন্ত্রিসভায় দায়িত্ব। প্রতিটি ধাপে তিনি এতটাই দ্রুত উঠে এসেছেন যে আওয়ামী লীগের প্রবীণ অনেক নেতাকে পেছনে ফেলে দিয়েছেন। এখন একটু ভেবে দেখুন পুরো ছবিটা। ওবায়দুল কাদের দলের প্রধান রাজনৈতিক মুখ, জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক বাস্তবতার সৈনিক, শেখ ফজলুল করিম সেলিম পারিবারিক আস্থার প্রতীক, সাবের চৌধুরী কূটনৈতিক বিশ্বাসের জায়গা, আর মোহাম্মদ আরাফাত নতুন প্রজন্মের প্রতিনিধি, যিনি অল্প সময়ে অসাধারণ আস্থা অর্জন করেছেন। এই পাঁচজনের প্রত্যেকের ভূমিকা ছিল আলাদা, কিন্তু একটি জায়গায় তারা সবাই এক। শেখ হাসিনার বিশ্বাসের পরীক্ষায় তারা পুরোপুরিভাবে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু এই প্রতিবেদন শেষ করার আগে একটি প্রশ্ন। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে শত শত নেতার মধ্যে মাত্র এই কয়েকজনকে বিশ্বাস করা, এটি কি শেখ হাসিনার শক্তি ছিল নাকি দুর্বলতা? একদিকে বলা যায় এই সীমিত অবস্থার বলয় তাকে বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করেছে। অন্যদিকে প্রশ্ন ওঠে, এত বড় একটি দলে মাত্র কয়েকজনের উপর নির্ভর করা কি দলের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করেনি? ৫ আগস্টের পরের ঘটনা প্রবাহ কি প্রমাণ করে যে আরও বেশি মানুষকে আস্থায় নেওয়া উচিত ছিল, নাকি এটাই প্রমাণ করে যে যাদের বিশ্বাস করেছিলেন তারাই শেষ পর্যন্ত পাশে ছিলেন? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটা কথা নিশ্চিত, রাজনীতিতে আস্থার মূল্য অনেক বেশি, আর সে আস্থা ভাঙা বা তৈরি হওয়ার পেছনে থাকে বছরের পর বছরের পরীক্ষা।